আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। দিস ইজ ইমরান হোসেন ফ্রম অস্ট্রেলিয়া অ্যান্ড বর্তমানে আমি আছি মেলবোর্ন শহরে। সো আজকের ভিডিওতে আমি মূলত অস্ট্রেলিয়াতে আসার ভিসা রিজেকশনের ৫ টি কারণ আপনার সামনে তুলে ধরবো। যে ৫ টি কারণে কিন্তু আপনার ভিসা রিজেকশনটা হতে পারে, কিংবা অনেক ভাইয়া এবং আপুদের কিন্তু ভিসা অলরেডি রিজেকশন হয়েছে। আপনারা জানেন যে 2025 এর একদম শেষের দিকে ডিসেম্বরের পর এবং 2026 এর একদম শুরুর দিকে, হ্যাঁ? তাও আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই সময় কিন্তু বাংলাদেশের যে লেভেলটা, সেই লেভেলটা ছিল লেভেল 1 এ। এখন বর্তমানে আবার লেভেল 3 তে চলে আসছে। অ্যান্ড লেভেল 3 তে আসার পর মনে হয় অন্যান্য দিনের তুলনায় এখনকার যে ভিসা রিজেকশন, এটা অন্যান্য দিনের তুলনায় অনেক, অনেক বেশি হাই। রেকর্ড পরিমাণে কিন্তু ভিসা রিজেকশন হচ্ছে। যেখানে 98% ভিসা হতো, সেখানে এখন লেস দ্যান 50% কিন্তু ভিসা হচ্ছে। এখানে কারণটা কি? এক্সাক্টলি কোন জিনিসটার উপর ভিত্তি করে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন আমাদের ভিসাগুলো ক্যানসেল করতেছে? ওই বিষয় নিয়ে আমি তো বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড বিফোর স্টার্টিং টকিং অ্যাবাউট দিস অ্যামেজিং টপিক, আমি আমার দিক থেকে একটু কিছু জিনিস ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে আই এম নট অ্যান মাইগ্রেশন এজেন্ট। আমি সার্টিফাইড কোনো মাইগ্রেশন এজেন্ট না। আমি জাস্ট র‍্যান্ডমলি কথা বলি অ্যান্ড আমি আমার লাইফের যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স থেকে আমার এক্সপেরিয়েন্সগুলো আপনার সবার সাথে শেয়ার করি, যেন আপনাদের লাইফটা অনেক বেশি স্মুথ হয় এবং ভালো হয়ে যায়। অ্যান্ড আমি যে ধরনের প্রবলেমগুলো ফেস করি, এই প্রবলেমগুলো যেন আপনি ফেস না করেন। Okay, let's talk about why we are actually getting rejected by Australian immigrants not to study here in Australia. So এরকম তো ছিল না। 98% মানে হচ্ছে ১০০ জন যদি ভিসা আমরা এপ্লাই করতাম কিছুদিন আগেও, তাহলে আমাদের ৯৮ জনের ভিসা হতো। আমরা কোয়াইট এনশিওর ছিলাম যে আমাদের ভিসা হবে। বাট এখন দেখা যায় ৫০ কিংবা ৪৮ কিংবা ৫০ এর নিচে, আই মিন ৫০ জনেরও ভিসা ভালো করে হচ্ছে না, বা গ্যারান্টি দিতে পারতেছি না যে 50% এট লিস্ট আমাদের ভিসা হবে এখন বর্তমান যে সিচুয়েশন। সো এই ভিসা রিজেকশন হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ফ্রড ডকুমেন্টস। অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের ইল্লিগ্যাল কিছু ডকুমেন্টেশন, যেগুলো আমাদের স্টাডি করা কিংবা স্পন্সরের সাথে কোনো ধরনের মিল নেই। এট দ্য সেম টাইমস অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে এজেন্সি দিয়ে আপনি কাজ করাচ্ছেন, সেই এজেন্সির খেয়ালিপনা। খেয়ালিপনা। কারণ তারা তো ডকুমেন্টেশন গুলো লঞ্চ করে, তাই না? সো ওইখানে কি দিচ্ছে না দিচ্ছে, ওই জিনিসগুলো আপনার দেখতে হবে। সো এখন এই পার্টিকুলার ভিডিওতে আমি ৫ টা বিষয় নিয়ে কথা বলব। সো চলুন ১ম এ কথা বলা যাক যে ফার্স্ট ফেক ডকুমেন্টেশন, স্পেশালি অ্যাবাউট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ইনস্ট্যান্ট চিন্তা ভাবনা করি যে কোথায় পড়াশোনা করব। অ্যান্ড আমরা অনেকেই ইনস্ট্যান্ট ডিসিশন নেই যে আমরা হচ্ছে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করব। অ্যান্ড অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য আমরা জানি আমাদের ব্যাংকে এট লিস্ট 1 ইয়ারের টিউশন ফি অ্যান্ড 1 ইয়ার লিভিং এক্সপেন্সেস শো করতে হবে। তো এত টাকা হঠাৎ করে তো চলে আসে না। আর জায়গা জমি বিক্রি করলে তো এত মুখের কথা না যে একদম আজকে বললাম কালকে বিক্রি করে ফেলতে পারবো, তাই না? সো একটা সময় লাগে। এইজন্য আমরা কি করি? আমরা হচ্ছে ব্যাংকে যাই। ব্যাংকে গিয়ে হচ্ছে তাদের সাথে একটা কমিটমেন্টে যাই। গিয়ে আমরা লোন এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে এগুলো প্রোভাইড করি অ্যাজ এ ডকুমেন্টেশন বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট হিসেবে, যে আমাদের ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে অ্যান্ড এটা শুধুমাত্র আমার স্টাডির জন্য আমার বাবা আমার জন্য রেখে দিয়েছিল। এখন আমি হচ্ছে I'm capable to actually study here in Australia. But the fact is that এই যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো আছে, these are not old enough. হ্যাঁ, একটা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন দেখেন, একটা ছেলে হায়ার স্টাডিজ এর জন্য বাহিরে যাবে। এজন্য তো একটা বাবার অনেক আগে থেকে প্রিপারেশন থাকে। তাই না? ফান্ড জমা করা, ট্রান্সেকশন করা, এই ফান্ডটা কোত্থেকে আসে ওই জিনিসগুলো দেখা লাগে। বাট দেখা যায় ইনস্ট্যান্ট আমরা ব্যাংকে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার কারণে আমরা হচ্ছে ইনাফ ম্যাচুরিটি না দেখাতে পারার কারণে কিন্তু আমাদের ভিসা রিজেকশনটা সবথেকে বেশি হচ্ছে। আমাদের যে স্পন্সর, সেই স্পন্সরের যদিও আমরা দেখাইতে পারি somehow we actually manage যে আমাদের ইনাফ টাকা আছে ব্যাংকে, কিন্তু এই যে ট্রান্সেকশন একটা স্টেটমেন্ট লাগে। এই টাকাগুলো কোত্থেকে আসলো? ওই যে সোর্স অফ ফান্ড, হ্যাঁ? সোর্স গুলো কি? কোত্থেকে আসতেছে এই টাকাগুলো? ওই জিনিসগুলো আমরা প্রপারলি দেখাতে পারি না। তো যার কারণে তো আমাদের ভিসা রিজেকশনটা অনেক, অনেক বাজেভাবে হচ্ছে এখন, শুধুমাত্র এই একটা কারণে। চেষ্টা করবেন এই জিনিসগুলো যেন ভ্যালিড হয়, আপনার নিজের টাকা যেন হয়, অ্যান্ড ইন ফিউচার যারা আসবেন তারা এখন থেকে অস্ট্রেলিয়াতে আসার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক বেশি বেটার হবে। সো নাম্বার 1 আমি কথা বললাম যে ফাইন্যান্সিয়াল ফেক ডকুমেন্টস গুলো, এই ডকুমেন্টস গুলোর কারণে কিন্তু আমাদের ভিসা রিজেকশন হচ্ছে। নাম্বার 2 আমাদের লো একাডেমিক গ্রেডস, হ্যাঁ? লো রেজাল্ট। দেখা যায় আমরা অনেকে এইচএসসি খুব ভালোভাবে দেই না, এসএসসি খুব ভালোভাবে পরীক্ষা দেই না। কোনরকমভাবে টেনে-টুনে পাস করে আসি, হ্যাঁ? বা আইএলটিএস তেমন একটা ভালো করে না পড়াশোনা করার পরেও আমরা হচ্ছে নরমাল একটা স্কোর করি 6 কিংবা 5.5 এরকম করি, বা পিটিইতে আমরা লেস দ্যান 50 করি। সো এই যে লো ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এই একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক সময় আপনার ভিসা রিজেকশনের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ অস্ট্রেলিয়া অলওয়েজ চাবে যে একটা জেনুইন অ্যান্ড যে স্টুডেন্টটা ভ্যালিড, যে স্টুডেন্টের একটা লাইফে পারপাস আছে, যে স্টুডেন্টটা এখানে এসে পড়াশোনা করবে, যেন তাদের কান্ট্রির ইকোনমিতে সে কন্ট্রিবিউট করতে পারে টিউশন ফি এর মাধ্যমে, ওই ধরনের স্টুডেন্টকে অ্যালাও করার জন্য। আদারওয়াইজ সে কিন্তু অ্যালাও করবে না। হোয়াই? কারণ হচ্ছে অন্য একটা নরমাল যেকোনো একটা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এখানে আসবে।
সে তো কখনো চিন্তা ভাবনা করবে না যে আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করব। কারণ আমার তো আগে সিরিয়াসনেস ছিল না। যদি সিরিয়াসনেস থাকতই সে এসএসসিতে ভালো করে পড়াশোনা করত, ভালো রেজাল্ট করত। এইচএসসিতে ভালো করে পড়াশোনা করত, এইচএসসিতে ভালো রেজাল্ট করত। ওকে, অনার্স ভালো করে করত, অনার্সে ভালো রেজাল্ট করত। তাহলে সিরিয়াসনেস বুঝাইত যে এই স্টুডেন্টটা লিগ্যাল, এই স্টুডেন্টটা ভ্যালিড, সেই স্টুডেন্ট হচ্ছে পড়াশোনা করে। তো তাকে আমরা ওয়েলকাম জানাতে পারি। সো এই একটা কিন্তু কারণ। সো যারা এসএসসি ভাইরা দেখতেছো তারা অবশ্যই ভালো করে পরীক্ষা দাও, ভালো করে পড়াশোনা করো। এইচএসসি পরীক্ষাটাও ভালো যেন হয়, এইচএসসি পরে রেজাল্টটা যেন ভালো হয়। এট দ্য সেম টাইম আপনারা যারা আইএলটিএস নরমালি একদম জাস্ট নরমালি কোনো রকম প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন, তাদেরকে বলব ভালো একটা আইএলটিএস রেজাল্ট কিন্তু আপনাকে ভালো একটা অপরচুনিটিস ক্রিয়েট করে দিতে পারে। শুধুমাত্র অস্ট্রেলিয়াতে না, বিভিন্ন ধরনের দেশে, বিভিন্ন ধরনের জায়গাতে কিন্তু আপনি ভালো অপরচুনিটিস পাবেন। সো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অবভিয়াসলি ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার থাকে। ইংলিশ অবশ্যই জানা থাকা লাগবে। অ্যান্ড ইংলিশ ইজ গোইং টু বি দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অফ অস্ট্রেলিয়ান। তো সেহেতু আপনার অবশ্যই IELTS এ ভালো একটা স্কোর লাগবে। সো এই জিনিসগুলো একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডের যে রেজাল্টস কিংবা গ্রেডস, এই গ্রেডসগুলো কিন্তু আমাদের এই অস্ট্রেলিয়াতে ভিসা রিজেকশনের অন্যতম আরেকটা কারণ হয়ে কিন্তু থাকে। এটা হচ্ছে ২ নাম্বার। নাম্বার 3, উল্টাপাল্টা এজেন্সি। ওকে, কিছু এজেন্সি আছে নতুন হইছে আমাদের বাংলাদেশে, যারা টাকার লোভে স্টুডেন্টদেরকে বলে, ইভেন তারা কাজ করে যেই হার্ড প্রোফাইলগুলো নিয়ে। যে স্টুডেন্টদের স্টাডি গ্যাপ আছে, যে স্টুডেন্টের সোর্স অফ ফান্ড রেডি নাই, যে স্টুডেন্টের কোনো ধরনের ডকুমেন্টেশন রেডি নেই, তারা হচ্ছে ওই স্টুডেন্ট নিয়ে কাজ করে। কারণ ওই স্টুডেন্টরা হচ্ছে যেহেতু এত প্রবলেম অ্যান্ড কোনো এজেন্সি তাদের ফাইলগুলো নিচ্ছে না, ভালো এজেন্সিগুলো, সেহেতু তাদের তো যাইতে হবে বা এই জিনিসটা সামনে আগায় নিতে হবে। যার কারণে হচ্ছে তারা ওদের সাথে যোগাযোগ করার মাধ্যমে তারা একটা প্রসেসিং করার চেষ্টা করে। কিন্তু এই যে ডকুমেন্টেশনগুলো যারা হচ্ছে ওই এজেন্সিগুলো বানায় দেয় কিংবা ওই এজেন্সিগুলো হেল্প করে কিংবা ওই এজেন্সিগুলো লজ করে, হ্যাঁ? ভিসার জন্য এই ডকুমেন্টেশনগুলো তারা প্রপারলি করে না, ভালো করে দেখেও না। যার কারণে কিন্তু এই জিনিসগুলো তো অস্ট্রেলিয়া ইমিগ্রেশনে আসতেছে। তো যখন আসে, কোন কান্ট্রি থেকে আসে তারা কিন্তু এটা ফিল্টার করে। ফিল্টার করার পরে কিন্তু তারা ওই কান্ট্রির প্রতি অনেক ভালো নজরদারি দেয়। যার কারণে হচ্ছে যারা জেনুইন স্টুডেন্ট, যাদের একাডেমিক রেজাল্ট ভালো, যাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট খুবই ভালো, অ্যান্ড যারা হচ্ছে যে স্পন্সর করবে তারও আপনার হচ্ছে সোর্স অফ ফান্ড কিংবা স্টেটমেন্টসগুলো সবগুলো একদম ক্লিয়ার, তারও ভিসাটা দেয় না, শুধুমাত্র সামান্য কয়েকটা ডকুমেন্টসের কারণে। সো আমরা চিন্তা করব, আমরা যারা উল্টাপাল্টা করার চেষ্টা করতেছি, আমরা শুধুমাত্র আমাদের নিজেদের ক্ষতি করতেছি না, আমাদের ভাই বোনদেরও ক্ষতি করতেছি। এই জিনিসটা মাথায় রাখবেন। সো এই ছিল ৩ নাম্বার, উল্টাপাল্টা এজেন্সি যারা লোভ দেখায়, যারা বলে হবে। দিন শেষে হচ্ছে ভিসা রিজেকশন হয়। দেন হচ্ছে স্টুডেন্টের টাকা মারা খায়। আই মিন টাকা স্টুডেন্টের লস হয়। এজেন্সিও এখানে রেপুটেশন হারায়। এট দ্য সেম টাইম দিন শেষে দেখা যায় আমাদের কান্ট্রিরও একটা অনেক বাজে ইমপ্রেশন কিন্তু অন্য কান্ট্রিতে পড়ে। তো এই ছিল ৩ নাম্বার কারণ। ৪ নাম্বার কারণ, স্টেটমেন্ট অফ পারপাস, SOP। একটা স্টুডেন্ট যে এখানে পড়াশোনা করবে, তার তো একটা মাইন্ডসেট থাকবে। তার একটা গোল থাকবে। এখানে পড়াশোনা শেষ করার পর সে কি করবে? হোয়াট ইজ দেয়ার ফিউচার গোল? সো তাদের কিন্তু এটা এক্সপ্লেইন করতে হয়। আর এটা আমরা ইউজুয়ালি এক্সপ্লেইন করি স্টেটমেন্ট অফ পারপাসে, হ্যাঁ? SOP তে। তো দেখা যায় একটা স্টুডেন্ট যখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করবে, সে নিজের SOP নিজেই জানে না যে কি লিখতেছে। আই মিন সে নিজেই তো লিখে না। এজেন্সির উপরে ভরসা রাখে, এজেন্সি লিখে দেয় অ্যান্ড দেন জাস্ট সাবমিট করে। যার কারণে কিন্তু পরবর্তীতে দেখা যায় যখন জিটি ক্লিয়ারেন্সের জন্য কল দেয়, সে হচ্ছে ওই জিনিসগুলো খেয়ালই রাখে না যে আসলে কি লিখছিল না লিখছিল। তো তার মতো করে হচ্ছে বলে দেয় জিটি ক্লিয়ারেন্সের জন্য। তো ওই যে ইমিগ্রেশন অফিসার, সে যে জিটি ক্লিয়ারেন্সের জন্য কল করছে, তার সামনে কিন্তু ওপেন স্টেটমেন্ট অফ পারপাসটা। সে তো মিলাচ্ছে। যখন দেখে যে না এটার সাথে ওটা মিল নাই, তখন কিন্তু তাদের ভিসাটা রিজেকশন হয়ে যায়। এটা অনেক বড় একটা ভুল। ভাই, আপনার স্টেটমেন্ট অফ পারপাস আপনি নিজে লিখবেন। আপনার এসওপি আপনি নিজে লিখবেন। দেখে লিখবেন, আপনার সাথে মিল রেখে লিখবেন, আপনার লাইফের গোল লিখবেন, কি করবেন না করবেন প্রপারলি এক্সপ্লেইন করবেন সুন্দর করে। যেন অস্ট্রেলিয়ান ইমিগ্রেন্ট আপনাকে ভ্যালিড মনে করে অ্যান্ড আপনাকে ভিসা দিতে সে উৎসাহিত হয়। ওয়েলকাম জানাতে আপনাকে উৎসাহিত হয়। লাস্ট রিজন ফর গেটিং ভিসা রিজেকশন। সো ৫ নাম্বার যে রিজনটা আমরা যে কারণে হচ্ছে ভিসা রিজেক্ট হয়, সেটা হচ্ছে আমরা যখন ভিসাটা লজ করি, ভিসা লজ করার পরে আমরা প্রপারলি দেখি না যে আমরা সবগুলো ডকুমেন্টেশন আপলোড করেছি কিনা। সো ইমি অ্যাকাউন্টের অ্যাক্সেসটা এজেন্সির কাছে থাকে। এজেন্সি সবসময় হচ্ছে ভিসাটা লজ করে দেয়। ওকে, টাকা পয়সা আমরা যাদের চার্জ দেই, ভিসা ফি দেই। সো এখানে সব ডকুমেন্টেশন থাকে। অনেক সময় এজেন্সি এত পরিমাণে স্টুডেন্ট নিয়ে কাজ করে যে ওরা অনেক সময় ভুলে যায় যে কোন ধরনের ডকুমেন্টেশনগুলো ওরা সাবমিট করতেছে। তো সেই ক্ষেত্রে আমরাও অ্যাক্সেস থাকলেও আমরা ওইভাবে খেয়াল রাখি না যে এই ডকুমেন্টসটা, ওই ডকুমেন্টসটা আমি দিয়েছি, আপনি সাবমিট করেছেন কিনা, এটা আমি দিয়েছি, আপনি সাবমিট করেছেন কিনা, এগুলো আমরা খেয়াল রাখি না। সো আমাদের খামখেয়ালি, এজেন্সির খামখেয়ালি অনেক সময় ইম্পোর্টেন্ট ডকুমেন্টেশনস গুলো হচ্ছে আমরা লস করি না। যার কারণে কিন্তু এইটাও একটা ভিসা রিজেকশনের কারণ হয়ে দাঁড়ায়। সো অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার যখন ভিসা লস করতেছেন, আপনার প্রত্যেকটা ডকুমেন্টেশন খেয়াল রাখা যে আপনি যেই ডকুমেন্টেশন গুলো এজেন্সিকে দিয়েছেন, সেই ডকুমেন্টস গুলো এজেন্সি আদৌ আপলোড করেছে কি করেনি। যদি না করে তাহলে করে দেবেন। আর যদি করে থাকে তাহলে তো বাহবা দিবেন। ইনশাআল্লাহ
ভালো একটা কিছু হবে ইনশাআল্লাহ আমি মনে করি। সো এই ছিল মূলত ৫ টা কারণ, যে ৫ টা কারণে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশি স্টুডেন্টদের স্পেশালি আমাদের ভিসা রিজেকশন বর্তমানে অনেক বেশি হচ্ছে। প্রচুর পরিমাণ ভিসা রিজেকশন হচ্ছে। এর পাশাপাশি যদি এক্সট্রা কিছু কারণ নেই, এটা হচ্ছে এখানে আসার পর আমরা কলেজ চেঞ্জ করে ফেলা, স্টাডি না করা, কাজ বেশি করা, দেন ডাউনগ্রেড করা, ওই রিজন গুলোও একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করে বাংলাদেশি স্টুডেন্টদের প্রতি। যার কারণে ওইটাও আরেকটা রিজন হয়। পরবর্তীতে বাংলাদেশি স্টুডেন্টদেরকে অ্যালাউ করার জন্য যখন অ্যালাউ করবে তখন চিন্তা ভাবনা করে যে এই ধরনের স্টুডেন্ট তো এখানে এসে এরকম করে, সো আমরা হচ্ছে তাদেরকে অ্যালাউ করব না। হোপফুলি এই ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন ৫ টা কারণ, যে ৫ টা কারণে অ্যাজ ইউজুয়াল আমাদের ভিসাগুলো রিজেক্ট হয়। তো এই ৫ টা কারণ খেয়াল রাখবেন। অ্যান্ড আপনারা যারা ছোট আছেন, বাচ্চা-কাচ্চা এসএসসিতে পড়েন, তারা অবশ্যই এই ৫ টা কারণ খেয়াল রেখে সামনে আগাও। ওইভাবে প্রিপেয়ার করুন নিজেকে। অথবা এইচএসসিতে যারা কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা দিবেন ২০২৬ ব্যাচ, তারা এই জিনিসগুলো এখন থেকে প্রিপেয়ার করা শুরু করো যেন তোমাদের ভিসাটা হয়ে যায়। যেন কোনো ধরনের প্রবলেম না হয়। সো হোপফুলি তোমাদের সাথে দেখা হবে কোনো একদিন অস্ট্রেলিয়ার কোনো এক জায়গাতে। ততদিন পর্যন্ত তুমি ভালো থাকো, তোমার ফ্যামিলির সাথে ভালো থাকো, তাদেরকে হ্যাপি রাখো। And wish you all the best for your academic result, and inshallah see you in somewhere in Australia one day. ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।